২০২৬ সালের জুন মাস ঢাকার পল্লবীতে ৮ বছর রামিসা আক্তার ধর্ষণ এবং হত্যার মাত্র ১৯ দিনের মাথায় আদালত রায় দিয়েছে। শুনতে ভালো লাগে কারণ আমরা সবাই দ্রুত বিচার দেখতে চাই, কিন্তু এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। রামিসার মামলায় আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অনেকে ভাবছে বিচার শেষ, আসলে না। কারণ মৃত্যুদণ্ডের রায় হওয়া আর ফাঁসির কার্যকর হওয়া এক জিনিস না। বাংলাদেশের নিম্ন আদালত মৃত্যুদণ্ডের রায় দিলেই সেটা সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে যায় না, হাইকোর্টের অনুমোদন লাগে, তারপর আপিল, তারপর রিভিউ, তারপর আইনি প্রক্রিয়া। অর্থাৎ আজকে রামিসার ধর্ষকের মৃত্যুর রায় হয়েছে ঠিকই, কিন্তু তার ফাঁসি এখনো কার্যকর হয়নি। আর এখানে আসে অনেক বড় প্রশ্ন। আমরা যখনই শুনি অমুক মামলায় দুইটিতে সাজা হয়েছে, অনেকে মনে করতে পারে যে ফাঁসি কার্যকর হয়েছে বা ফাঁসি হয়েছে। আসলে বিষয়টা এমন না। ওই দুইটি বলতে বোঝানো হয়েছে দুইটি মামলায় আদালত আসামিকে দোষী সাব্যস্ত করেছে, অর্থাৎ কনভিকশন, ফাঁসি কার্যকর হওয়া না। আর এখানেই বাংলাদেশের বিচার ব্যবস্থায় সবচেয়ে বড় প্রশ্নটা লুকিয়ে আছে। রায় হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে, কিন্তু সেই রায় শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে শেষ হচ্ছে, কতজন আসামি বা শাস্তি পাচ্ছে, এই প্রশ্নের স্পষ্ট উত্তর খুঁজে পাওয়া আজও অনেক কঠিন। বাংলাদেশের ধর্ষণ মামলার বিচার হতে কত সময় লাগে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমরা দুইটি জিনিস পাবো: এক, আইনের বই, আর দুই, বাস্তবতা। আর এই দুইটার মধ্যে দূরত্ব এত বেশি যে মাঝখানে একটি মহাসাগর বানিয়ে দেওয়া যাবে। বিশেষ আইন অনুযায়ী নারী এবং শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার কথা, কিন্তু বাস্তবে বহু মামলার চার্জশিট জমা হতেই মাসের পর মাস চলে যায়। নারী পক্ষ সংগঠন দীর্ঘ ৭ বছর ধরে ৬টি জেলায় ৪,৩৭২টি ধর্ষণ মামলা বিশ্লেষণ করে যে চিত্র পেয়েছে সেটা আরো ভয়ঙ্কর। এতগুলো মামলার মধ্যে সাজা হয়েছে মাত্র ৫টিতে, মাত্র ৫। আর এই গবেষণার আওতাভুক্ত মামলাগুলোতে অপরাধীর পার পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় ৯৯.৮৮%। তাহলে এটাকেই যদি বিচার ব্যবস্থা বলা হয়, তাহলে আমাদের সংজ্ঞা নিয়ে অনেক প্রশ্ন আছে। বর্তমান নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালগুলোতে ১.৫ লাখের বেশি মামলা ঝুলে আছে। ভাবুন একবার, ১.৫ লাখ মামলা। দেশের প্রায় ১০০টি ট্রাইব্যুনালের উপর এই বিশাল চাপ, মানে গড়ে প্রতিটি ট্রাইব্যুনালের কাঁধে হাজারের বেশি মামলা, হাজার হাজার মামলা বছরের পর বছর ধরে অপেক্ষা করছে। ফলে আইন যেটাকে দ্রুত বিচার বলে, বাস্তবে সেটা অনেক দীর্ঘ অপেক্ষায় পরিণত হয়। একজন ভুক্তভোগীর জন্য এর মানে কি? বারবার আদালতে যাওয়া, বারবার ঘটনার বর্ণনা দেওয়া, বারবার অপেক্ষা। ২০২০ সালে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড যুক্ত করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ডের রায়ও হয়েছে, কিন্তু কাগজে কঠোর আইন থাকার পরও বাস্তবে ন্যায় বিচার নিশ্চিত হওয়া কিন্তু এক জিনিস না। সরকারের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে দীর্ঘ ১৯ বছরের তথ্য বলছে তাদের কাছে আসা ভুক্তভোগীর দায়ের করা মামলার মধ্যে মাত্র ৩.৫৬% শেষ পর্যন্ত আদালতের বিচারিক ধাপে পৌঁছাতে পেরেছে। অন্যদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা বিচার ব্যবস্থা বিষয়ে গবেষণা এবং আদালত সংশ্লিষ্ট বিশ্লেষণ দেখিয়েছে নারী ও শিশু নির্যাতনের মামলার সাজা হওয়ার হার এখনো অত্যন্ত কম। সাম্প্রতিক গবেষণাগুলো বলছে এই হার প্রায় ৩% কাছাকাছি। অর্থাৎ ১০০টি মামলার মধ্যে ৯৭টি মামলায় শেষ পর্যন্ত কোনো সাজা হয় না। কেউ খালাস পায়, কেউ প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যায়, আর কোনো কোনো মামলা বছরের পর বছর ঝুলেই থাকে শুধু। তখন প্রশ্ন আসে, অপরাধীকে ভয় দেখায় কোনটা, আইনের বই নাকি নিশ্চিত শাস্তি? কোনটা আসলে? ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত অধ্যক্ষের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছিল। দেশ জুড়ে ক্ষোভ তৈরি হয়েছিল, দ্রুত বিচার হয়েছিল, ১৬ জনের মৃত্যুদণ্ডও হয়েছিল। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও মামলাটি এখনো উচ্চ আদালতের আইনি প্রক্রিয়ার মধ্যে এখনো ঝুলে আছে। রেইনট্রি হোটেলে মামলার ২ তরুণী ধর্ষণের অভিযোগ করেছিল। ৪ বছর মামলা চলল, শেষ সব আসামি খালাস পেল। কারণ হিসেবে উঠে এলো দুর্বল তদন্ত, পর্যাপ্ত প্রমাণের অভাব। একটা মামলার ভাগ্য অনেক সময় আদালতে না, তদন্তের টেবিলেই নির্ধারিত হয়ে যায়। আর ২০২৬ সালের রামিসা আক্তারের ঘটনা দেখিয়েছে ভিন্ন এক বাস্তবতা। দ্রুত তদন্ত, দ্রুত বিচার, দ্রুত রায়। এটা দেখিয়েছে রাষ্ট্র চাইলে দ্রুত বিচার সম্ভব। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, মৃত্যুদণ্ডের রায় হয়েছে মানেই ফাঁসি কার্যকর হয়ে যায়নি। রামিসার মামলাও এখনো উচ্চ আদালতের পরবর্তী আইনি ধাপগুলোর মধ্য দিয়ে যাবে। কিন্তু এখানেই
অস্বস্তিকর একটা প্রশ্ন আসে। যদি ১৯ দিনে একটা মামলার বিচার পেয়ে যেতে পারে তাহলে হাজার হাজার মানুষ কেন ৫ বছর ৭ বছর এমনকি আরও বেশি সময় ধরে অপেক্ষা করছে? সমস্যা কি আসলে সক্ষমতায় নাকি অগ্রাধিকারের? কেন এমন হয়? প্রথম কারণ হিসেবে আমরা দেখতে পারি প্রমাণ নষ্ট হয়ে যাওয়া। মেডিকেলের পরীক্ষা, ফরেন্সিকমূলক নমুনা সংগ্রহে দেরি হলে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হারিয়ে যায়। দ্বিতীয় কারণ কার্যকর সাক্ষী সুরক্ষার অভাব। বছরের পর বছর মামলা চললে সাক্ষীরা ভয় পায়, হুমকির মুখে পড়ে কিংবা আদালতে আর যেতে চায় না। তৃতীয় কারণ দীর্ঘসূত্রতা ও মামলার চাপ। চতুর্থ কারণ ক্ষমতা ও অর্থের বৈষম্য। ফলে অনেক ভুক্তভোগী বিচার শুরু হওয়ার আগেই ক্লান্ত হয়ে পড়ে। ৪,৩৭২টি মামলার সাজা ৫টি। মনে রাখবেন এই ৫টি মানে ৫ জনের ফাঁসি না, এই ৫টি মানে ৫টি মামলার দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড। আর সেখান থেকে প্রশ্নটা বড় হয়ে যায়, রামিসা মামলার দ্রুত রায় হয়েছে, এটা অবশ্যই আশার খবর। কিন্তু বিচার ব্যবস্থার স্বাস্থ্য বোঝা যায় না সবচেয়ে আলোচিত মামলা দেখে, বোঝা যায় সবচেয়ে সাধারণ মামলাগুলো দেখে, যেগুলোর সংবাদ শিরোনাম হয় না, যেগুলো নিয়ে সামাজিক মাধ্যমে উত্তাল হয় না, যেগুলোর জন্য কেউ মিছিল করে না। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান না, এগুলো মানুষ, এগুলো পরিবার, এগুলো অপেক্ষা, যারা এখনো একটা রায়ের অপেক্ষায় আছে। যে মানুষগুলো বিচার পাওয়ার অধিকার রাখে, কারণ ন্যায় বিচার তখনই ন্যায় বিচার যখন সেটা সবার জন্য সমানভাবে কাজ করে। বাংলাদেশের সমস্যা আইনের দুর্বলতা না, সমস্যা হলো আইনের নিশ্চিত প্রয়োগের দুর্বলতা। কারণ কাগজে কঠোর আইন অনেক আগেই লেখা হয়েছে, কিন্তু বিচার তখনই হয় যখন অপরাধী জানে ধরা পড়লে শাস্তি হবেই। আর যতদিন ৪,৩৭২টি মামলার মধ্যে ৫টিতে সাজা হয় ততদিন প্রশ্নই থেকে যাবে, বাংলাদেশের বিচার হচ্ছে নাকি শুধু বিচারের অপেক্ষা চলছে? প্রশ্ন সবার কাছে, প্রশ্ন আমার, প্রশ্ন আপনার। দেখা যাক রামিসার হত্যার মামলার আসলেই কি হয়, ফাঁসি হবে নাকি ঝুলেই থাকবে সারা জীবন। বৃদ্ধারাও রক্ষা পায় না এই অন্ধকারে, বিচার চাইলে ফাইল হারায় আদালতের ভারে, ফাঁসির দাবি ওঠে মিলিয়ে যায় হাওয়ায়।